গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট ব্রিফ দিয়ে রাখি। আমার খুব একটা গল্পের বই পড়ার হ্যাবিট নেই, লেখা তো অনেক দূরের কথা। কিন্তু এই সোলো ট্রিপটা করার পরে খুব ইচ্ছে হলো এটাকে লেখার, তাই জাস্ট একটা ট্রাই করলাম। হোপ ইউ অল লাইক ইট। ঘড়িতে আপাতত দুপুর 3:12। নর্থ বেঙ্গলের ডুয়ার্সের ভেতর চালসার জঙ্গল, তার ভেতরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম রঙ্গ। আপাতত সেখানে ঝালং নদীর ধারে রঙ্গ রিভারভিউ নামক একটা হোমস্টেতে আছি। একটা ছোট্ট কটেজ রুমের সামনে একটা বেতের চেয়ারে গা এলিয়ে সুন্দরভাবে সেটেলড। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, বৃষ্টি, আর আমি হঠাৎ করে নেওয়া একটা ডিসিশনে এই প্রথমবার একটা সোলো ট্রিপ করতে চলে এসেছি। কেন? কারণ কখনো কখনো ঘুরতে আসাটা না ওই লাক্সারির জায়গায় একটু নেসেসিটি হয়ে পড়ে। আমার সম্বন্ধে ছোট করে বললে, আমার নাম দেবরূপ সেনগুপ্ত। উত্তর কলকাতার মধ্যবিত্ত বাঙালি পরিবার আর টিপিক্যাল পাড়া কালচারে বড় হওয়া একজন কর্পোরেট এমপ্লয়ি। প্রচুর কথা বলা, একটু আধটু গান বাজনা করা, গুছিয়ে বসে আড্ডা দেওয়া আর পাহাড়ের প্রতি একটা অদ্ভুত অ্যাট্রাকশন ফিল করা মিলিয়ে আমার বেশ ভালোই কাটছিল। বাদ সাধল কিছু ভুল ডিসিশন অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস আফটার দ্যাট। আমার এই সোলো ট্রিপে যাওয়ার আগের দিন মানে 18ই মার্চ, বহু দিনের টালবাহানার পরে আমার নতুন এমপ্লয়ারের থেকে অফার লেটারটা ফাইনালি আসে। আর ততদিনে প্রাইমারিলি এই চাকরির চিন্তা এমন একটা স্টেটে ফেললো যে ইনার ভয়েসটা একটা আওয়াজ দিতে শুরু করলো। সে বলল, একটা ব্রেক নে, সব ঘেঁটে ফেলছিস। আমার অফারটা কনফার্ম হয় অ্যারাউন্ড বেলা 12টা, অ্যান্ড দুপুর 2টোর মধ্যে আমার দুদিনের থাকার জন্য হোমস্টে বুকিং ডান। পিঠের ব্যাগের রেগুলার জামাকাপড় আর বেসিক নেসেসিটিগুলো নিয়ে পরের দিন মানে 19শে মার্চ শিলিগুড়ি যাওয়া স্লিপার বাসে চড়ে পড়লাম। খুব ইচ্ছে ছিল এই স্লিপার বাসগুলোয় চাপার, আর লাকিলি হয়েও গেল। অ্যারাউন্ড 10টা নাগাদ কৃষ্ণনগর পৌঁছালাম। একটা ধাবাতে বাসটা দাঁড়ালো। সেম রুটের অনেক বাস এখানে দাঁড়ায়, তো বেশ ক্যাওসের মধ্যে চাউমিন না পেয়ে চিকেন ভর্তা আর রুটি দিয়ে ডিনারটা সারলাম। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমার এই হঠাৎ করে ঘুরতে আসার সাথে আরও একটা জিনিস হচ্ছে। আমি এই প্রথমবার সোলো রাইড করব। পাহাড়ে চালানোর কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তো নেই, কোনোদিন দীঘা মন্দারমণিও নিজে রাইড করে যাইনি, কিন্তু তবুও করব। আমার কাছের মানুষজন জানে যে আমার এরম পাগলামির ভূত চাপে, আর জেদটা আমার ছোট থেকেই বড্ড বেশি। ওই হোমস্টে বুকিংয়ের সাথে শিলিগুড়ি থেকে রেন্টাল স্কুটারও বুক করে রেখেছিলাম। যাই হোক, খাওয়া শেষ করে বাসে উঠলাম। আমার খুব একটা তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই, কিন্তু পরের দিন স্কুটার চালাতে হবে ভেবে প্রায় জোর করেই ঘুমোলাম। ভোরের দিকে একটা ছোট চা ব্রেক কাটিয়ে প্রায় 8টা নাগাদ পৌঁছলাম শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। সেখান থেকে কিছুটা দূরে ডেজিগনেটেড জায়গা থেকে স্কুটার চেক অ্যান্ড নেসেসারি ডকুমেন্টেশনের পরে শুরু হলো আমার জার্নি 0441 এন টর্ক স্কুটারে। আমার যাত্রাপথ গাজলডোবা, ওদলাবাড়ি, মালবাজার হয়ে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে চলে যাচ্ছে। গাজলডোবা চেনা জায়গা, শেষবার লাভারি সব যাওয়ার সময়ও এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। তো চেনা জায়গায় একটা ছোট হল্ট করে বেশ গরম মোমোগুলোকে নিয়ে বসলাম। খাওয়ার সময় নিজেরই একটু অবাক লাগছিল, কারণ আমি যা সোশ্যালি এক্সট্রোভার্ট ছেলে, সোলো ট্রিপের ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। হ্যাঁ, নিজে রাইড করে ঘুরবো এই ইচ্ছেটা অবশ্যই ছিল, তো এই দুটোর মিক্স হয়ে যাওয়াটা আমার কাছে একটু কনফিউজিং লাগছিল। যাই হোক, এই হ্যাপি ডিলিউশনটাকে সেভ করে তিস্তা ব্যারেজ, ওদলাবাড়ি, মালবাজার হয়ে পড়লাম NH-17-এ, আমার প্রথম হাইওয়ে রাইড। আস্তে আস্তে একটু কনফিডেন্স বাড়তে স্ট্যান্ডার্ড 50 to 70-তে চালাতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ চালানোর পরে দেখলাম সামনে যতদূর দেখতে পাচ্ছি রাস্তাটা প্রায় কার্পেটের মতো বিছানো। জিপিএসে দেখলাম আমি তখন ঋষি রোডে। দুধারে জঙ্গল, মাঝে মধ্যে অ্যানিম্যাল ক্রসিং, গো স্লোয়ের ওয়ার্নিং বোর্ড। চাপড়ামারির জঙ্গলে ঢুকে গেছি। কিছুটা দূরে গিয়ে একটু দাঁড়ালাম আশপাশটাকে একটু ফিল করার জন্য। জঙ্গলের নিজস্ব আওয়াজ, রেয়ারলি একটা দুটো গাড়ি পাস করছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মেবি দিস সাইলেন্স ইজ হোয়াট আই নিডেড ফর দ্য পাস্ট ফিউ ডেজ। আসলে কখনো কখনো না রিল্যাক্সিং দীর্ঘশ্বাসটা শহরে ঠিক আসে না, তার জন্য পাহাড়, জঙ্গল, নদী এগুলো বড্ড প্রয়োজনীয় হয়ে পড়ে। আরও কিছুটা যাওয়ার পরে দেখলাম রাস্তাটা NH-17 থেকে ভেঙে কুমানি রোডের দিকে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়েই সবাই ঝালং বিন্দুর দিকে যায়। যতই জিপিএস থাক,
তবুও পাহাড় তো জেনে নেওয়াই ভালো। একটা এসএসবির ছোট আউটপোস্ট দেখতে পেয়ে সেখানেই জিজ্ঞেস করলাম আমার গন্তব্যস্থলের নাম দিয়ে। তারই মধ্যে একজন অফিসার আমার যাওয়া সেম রাস্তায় কিছুটা দূরে ওনাদের ক্যাম্প আছে, ওনাকে সেখানে নামিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলেন। একজন আর্মি অফিসার আমার কাছে লিফট চাইছেন, বেশ এক্সাইটেড ও প্রাউড ফিল করেই ওনাকে ব্যাক সিটে বসিয়ে নিলাম। যাওয়ার পথে ওনার সাথে দুজনের বাড়ি, আমার ঘুরতে আসা, কবে থেকে উনি পোস্টেড আছেন এইসব নিয়ে গল্প চলল। রাস্তাটা দেখলাম আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। বাঁ পাশে স্যাংচুরির গেট ক্রস করলাম। আমার এক্সাইটমেন্ট তো তখন সপ্তমে, প্রায় ৮০-৯০তে চালাচ্ছি। একটাই রাস্তা, তো হারিয়ে যাওয়ার ভয় তো নেই, তার উপর আমার সাথে একজন সোলজার আছেন, তো দ্বিগুণ সাহসে ডেস্টিনেশনের কিলোমিটারগুলো কমাতে থাকলাম। মাঝপথে দুবার দাঁড় করিয়ে একবার কোল্ড ড্রিঙ্কস আর একবার মোমো খাওয়ালেন আমাকে। ওনার ক্যাম্প সাইটে নামিয়ে আমার সোলো ট্রিপের জন্য সাবধানতার উপদেশ আর অনেক আশীর্বাদ নিয়ে এগিয়ে পড়লাম। তখনও প্রায় ২৮ কিলোমিটার আর ১ ঘন্টার একটু বেশি বাকি। ধীরে ধীরে ওই টিপিক্যাল পাহাড়ি কর্নার বেন্ডগুলো আসতে শুরু করলো। কিছু কাছের মানুষের সাজেশন মতো একদম স্লো অ্যান্ড স্টেডি মোডে চলে গেলাম। নির্লজ্জের মতো কর্নারগুলোতে হর্ন বাজিয়ে রেখেছি, কারণ প্রথমবার, কিচ্ছু জানি না, সো রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই নেই। এই সমস্ত ভালো ভালো এক্সপিরিয়েন্সের সাথে এবার যেটা শুরু হলো তা হলো বৃষ্টি। না আছে ওয়াটারপ্রুফ, না আছে পাফার জ্যাকেট, তো ভেজা ছাড়া কোনো অপশন নেই। আর রাস্তা এখন আর অত ভালো নয়, ভাঙাচোরা, পাথর বেরোনো, তার সাথে একটু আধটু চাকা স্কিড করা তো আছেই। একবার তো স্কিড করে এমন একটা জায়গায় ঢুকে গেল যে স্ট্যান্ড ছাড়াই স্কুটারটা সোজা দাঁড়িয়ে গেল। তখন কিরম মন থেকেই একটা আওয়াজ এলো, খুব শখ ছিল না, রাইড করব, পাহাড়ে চালাবো, নে এবার বোঝ। যাই হোক, এগোতে তো হবেই। কোনো রকমে টেনে হিচড়ে স্কুটার বার করে আবার চালাতে শুরু করলাম। প্রায় ৪০ মিনিট বৃষ্টিতে ভিজে দুটো পাহাড় পেরিয়ে ফাইনালি প্রায় ১টা নাগাদ পৌঁছলাম গন্তব্যস্থলে। একটা বাড়ির কম্পাউন্ডে স্কুটার পার্ক করার সময় দেখলাম ১০৩ কিলোমিটার চালিয়েছি। কম বেশি যাই হোক, একটা আনন্দ তো হয়ই। হোমস্টের একজন ওয়েটার ওখানেই ছিলেন। তার সাথে পাহাড়ি পায়ে চলার পথ দিয়ে কিছুটা নিচের দিকে নেমে এসে আমার নেক্সট দুদিনের বাসস্থান রঙ্গ রিভারভিউ হোমস্টেতে পৌঁছলাম। জায়গাটা ভীষণ সুন্দর, বেশ ঘন জঙ্গল, একটা ছোট ঝর্ণা, তার সাথে একটা ন্যাচারাল পুলের মতো, আর ঝালং নদীর অবিরাম বয়ে চলা। তারই আশেপাশে কিছুটা জায়গা পরিষ্কার করে ৩টে কটেজ আর ৪টে টেন্ট পিচ করা আছে। পাশে একটা শেড দেওয়া ডাইনিং কাম সিটিং এরিয়া। টেন্টের অপশন থাকলে আমি জেনারেলি সেটাই চুজ করি। একটাই টেন্ট ফাঁকা ছিল, তো সেটাতেই ঢুকে আগে চেঞ্জ করলাম। বাইরেটায় এসে বসতে দারুণ লাগলো। বৃষ্টি আর নদীর মিক্সড আওয়াজ, হালকা ঠান্ডা উইথ জিরো কেয়স। লাস্ট কয়েক সপ্তাহের মাথা খারাপ ফেজটা ধীরে ধীরে কাটতে শুরু করলো। এই জন্যেই না পাহাড় ভালো, একটা অদ্ভুত হিলিং পাওয়ার আছে এখানে। দুপুরের খাওয়া শেষ করে সবেমাত্র একটু রেস্ট নেব বলে শুয়েছি, হঠাৎ করে পাশের টেন্ট থেকে চেঁচামেচির আওয়াজ। যা বুঝলাম, যারা এসেছেন তাদের মধ্যে কেউ হয়তো একজন একটু সুরাপান করে সামলাতে পারেননি। আমি স্ট্রেট বেরিয়ে যিনি ওয়েটার ছিলেন তাকে বলে একটা সেপারেট কটেজে, সরি বাট আমি একটু শান্তির জন্য এসছি, নট ফর দিস। কটেজের বাইরে শেড দেওয়া একটু বসার জায়গা আছে, তো আপাতত সেই বেতের চেয়ারে আমি, তার সাথে জঙ্গল, পাহাড়, নদী, বৃষ্টি আর ঝর্ণা সব মিলিয়ে বেশ কাটছে। বিকেল সন্ধ্যাটা ভালোই কাটলো। এত বৃষ্টি যে কারেন্ট আসা যাওয়া করছে। পাশের কটেজে একটি কাপল এসছেন, তো তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা হলো। সোলো ট্রিপের পার্কসের মধ্যে এটাও একটা বড় পাওনা, অচেনা মানুষজনও পরিচিত হয়ে যায়। আর আমার কথা বলতে ভালোবাসার স্কিলসেটটা তো এখানে একটা বিশাল প্লাস পয়েন্ট। রাতের খাওয়াটা শেডের নিচে বসেই সারলাম। এমনি ঘুরতে এসে রুমে বসে থাকতে ভালো লাগে না, আর এরকম দুর্দান্ত জঙ্গল আর বৃষ্টির অ্যাম্বিয়েন্সে ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। রাতে শুয়ে শুয়ে একটা চিন্তা ভীষণ খোঁচাতে শুরু করলো যে এখানে আর কিছু করার নেই, এবং আগামীকাল ও তারও পরের দিনের প্রায় হাফ বেলা এখানেই কাটাতে হবে। এইসব চিন্তার মধ্যে সারাদিনের ক্লান্তি অজান্তেই ঘুমের মধ্যে ফেলে দিল। আমার লাস্ট কোম্পানির শিফট টাইমিংয়ের জন্য এমনিই আমার ভোরবেলা ওঠার অভ্যেস, আর ঘুরতে এসে বেশি ঘুমানো মানে সময় নষ্ট করা। প্রায় ভোর ৫টা থেকে বাইরেটায় বসে আছি। ভোরবেলার জঙ্গল আর গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টির জন্য আনএক্সপেক্টেড ঠান্ডাটা বেশ লাগছে। তবুও ওই আর কিছু করার নেই ব্যাপারটা বড্ড খচখচ করছে। ৮টা নাগাদ আদা দেওয়া লিকার চা খাওয়ার সময় ঘুরতে আসা আরও একটি গ্রুপের সাথে কিছুক্ষণ কথা হলো। আফটার সাম টাইম অফ দ্যাট আই ওয়াজ লাইক, না আর থাকবো না,
নেটওয়ার্ক ইস্যুর জন্য বহু চেষ্টায় গুগল ম্যাপ সার্ভ করে দেখলাম মূর্তি নদীর ধারে অনেকগুলো হোমস্টে আছে। তারই মধ্যে একটা হোমস্টেতে ফোন করে সেদিনেরই মানে 21শে মার্চের জন্য বুক করলাম। 9:30টার মধ্যে পাহাড়ি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে ব্যাকপ্যাক করে বেরিয়েও পড়লাম। সেম চালসার ঘন জঙ্গলের রাস্তা। মাঝপথে কয়েকবার দাঁড়ালাম। এই নিজের মোড অফ ট্রান্সপোর্টেশনে এসে নিজের ইচ্ছে মতো দাঁড়ানোর মজাটা ততক্ষণে পেয়ে গেছি। ঋষি রোড দিয়ে অনেকটা এসে একটা বাঁদিক নিয়ে বেশ কিছুটা যাওয়ার পর পৌঁছলাম মূর্তির পাড়ে ডুয়ার্স নেস্ট হোমস্টেতে। অ্যারাউন্ড 2 ঘন্টা মতো লাগলো। আমার বাবা মা আর বোন আগের বছরই মূর্তির এখানে ঘুরতে এসেছিল, তো একটু ফ্রেশ হয়ে তাদের অ্যাডভাইস মতো একটা এলিফ্যান্ট ফার্ম আর দুটো ট্রাইবাল অ্যান্ড ওয়াইল্ড লাইফ মিউজিয়াম ঘুরে মূর্তির পাড়ে গিয়ে বসলাম এক কাপ চা নিয়ে। বসে বসে নিজের মনেই নিজে হাসছে। আউট অফ দ্য ব্লু জাস্ট ভালো লাগছে না বলে 2 দিন রঙ্গহতিকে থাকার প্ল্যানকে একদিন করে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে এখন মূর্তির পাড়ে বসে আছি। ফাইন, অ্যাজ লং অ্যাজ আই এম হ্যাপি অ্যান্ড স্মাইলিং। দুপুরবেলা লাঞ্চের একটু রেস্ট নিয়ে আবার মূর্তির পাড়ে গিয়ে বসলাম। এবার চা প্লাস মোমো, কম্বিনেশনটা বেশ ভালো। সোলো ট্রিপের একটাই অসুবিধা, নিজের ছবি তোলাটা একটু মুশকিল। আর আমার কোনো দিনই সেলফিটা ঠিক আসে না। সো র্যান্ডম লোকেরাই ভরসা। বেশ কিছুক্ষণ বসে আশেপাশে ঘুরতে ঘুরতে আমার চাউমিনও পেয়ে গেলাম। এই রাস্তার ধারে চিকেন চাউমিনটা আমার কমফর্ট ফুড বলা যায়। বেশ সময় নিয়ে ধীরে সুস্থে খেলাম। হোমস্টেতে ফিরে আমার সামনের রুমের একটি ফ্যামিলির সাথেও কিছুক্ষণ গল্প হলো। রুমে ফিরে গিয়ে বাড়ির সবার সাথে এবং কিছু বন্ধুর সাথেও কথা হলো। সবাই একটু কনসার্নড যে আমি এরম একা আনপ্ল্যান্ড ঘুরছি। অ্যাভারেজে একটাই উপদেশ এলো, যা করবি সাবধানে কর। আমি অ্যাজ আ পার্সন ডেস্টিনি ব্যাপারটাতে একটু বিশ্বাস করি। ওই জিন্দেগি না মিলেগির ঋত্বিক রোশনের ভাষায় সব কুছ লিখা হুয়া হ্যায়। আমার মাথায় তখন চলছে যদি তাই হয় তাহলে ডেস্টিনি আমার জন্য শুধু এইটুকু তো প্ল্যান করেনি। দেয়ার মাস্ট বি সামথিং মোর টু হ্যাপেন ইন দিস জার্নি। অ্যাজ পার দ্য প্ল্যান আমার কালকে শিলিগুড়ি ফেরার কথা। ফিরতে ইচ্ছে তো করলোই না, আর ভেবে দেখলাম যদি আরেকদিন এক্সটেন্ড করিও তবুও নতুন কোম্পানিতে জয়নিংয়ের একদিন আগে কলকাতা ঢুকে যাব। বাড়িতে জানালাম আর স্কুটার রেন্টালে ফোন করে একদিনের এক্সটেনশন নিলাম। এবার শুরু হলো জায়গা খোঁজা। সেম ম্যাপ হান্ট করতে করতে একটা জায়গাতেই বারবার চোখ আটকালো। যতই হোক বাঙালি তো, তাই দার্জিলিংটাই সবচেয়ে বেশি টানলো। আমি বেসিক্যালি তখন দুভাগে ভাগ হয়ে গেছি। আমার একটা পার্ট বলছে তুই কোনোদিন কারোর ব্যাকসিটে বসে কার্শিয়ং কালিম্পংও যাসনি। ডুয়ার্সের জঙ্গলে চালানো আর দার্জিলিংয়ের আপেল রাস্তা ইজ নট দ্য সেম। প্লাস তুই একা, প্লাস বাড়িতে জানাচ্ছিস না, কিছু হয়ে গেলে কি হবে, অ্যান্ড আ লট মোর। বাট দ্যাট কেড ইনসাইড মি হু অলওয়েজ ওয়ান্টেড টু ডু দিস, সে একটা কথা বলল, কিছু হয়ে যাবে ভেবে যদি না করতিস তাহলে তোর অনেক কিছুই করা হতো না। অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট আই লিসেন টু হিম। Booking.com থেকে মল রোডের কাছে একটা হোটেলও পেয়ে গেলাম। রাতে এক্সাইটমেন্টে ঘুম আসাই দায় হয়ে পড়ল। উঠে পড়ে রুমের মধ্যে পায়চারি করছি। বিশ্বাসই হচ্ছে না আমি কাল নিজে স্কুটার চালিয়ে দার্জিলিং যাব। গত 5 বছরে 3বার এবং তার আগেও এসছি। তবুও একটা রেস্টলেস এক্সাইটমেন্টকে অনেক চেপে চুপে ফাইনালি প্রায় 1টা নাগাদ ঘুমোতে গেলাম। ভোরবেলা মূর্তির পাড়ে সূর্যোদয় আর হোমস্টেতে ব্রেকফাস্টে লুচি ঘুগনির পাট চুকিয়ে 9টা নাগাদ স্টার্ট করলাম। ডেস্টিনেশন দার্জিলিং। NH-17 ধরে মালবাজার ওদলাবাড়ি হয়ে এবার ডামডিম আর বাগড়াকোটের রাস্তায়। একটু আগে ডেস্টিনির কথা বলছিলাম না, আমার এই সোলো জার্নি, রাইড করা, এক প্ল্যান করে আরেক প্ল্যানে শিফট করা, একদিন এক্সটেন্ড এবং ফাইনালি দার্জিলিং, লেখা হওয়া না থাকলে এগুলো হতো না। তো এইসবের মাঝে ডেস্টিনি আমার জন্য আরেকটা সারপ্রাইজও প্ল্যান করে রেখেছিল। বাগড়াকোটের কাছে একটা রাস্তায় কর্নারটা কতটা ঘুরছে বুঝতে না পেরে চাকা স্কিড করে সপাটে পড়লাম। কমপ্লিটলি আমার এক্সাইটমেন্ট আর ওভারস্পিডের দোষ অস্বীকার করে লাভ নেই। বাঁ হাতের তালুয়ার কনুইতে বেশ কিছুটা ছড়ে গেল। স্কুটারের সাইড বডিতেও অল্প বিস্তর স্ক্র্যাচ পড়েছে। স্কুটারটা তুলে সাইড করে একটু জল দিয়ে ধুলাম। কিছুটা চালিয়ে দেখলাম স্কুটারের কিছু হয়নি। একটু দূরে মেকানিক পেয়ে রিয়ার ভিউ মিররগুলো লুজ হয়ে গেছিলো, সেগুলোও ঠিক করালাম। আরও কিছুটা গিয়ে ডেটল কিনে কাটা জায়গাগুলোতে লাগালাম। পড়ে যাওয়ার পর থেকে রাস্তাটা বলা যায় পুরো ব্ল্যাঙ্ক মাথায় চালিয়েছি, কিরম একটা ঘোরের মধ্যে। কিছুটা যেতে রাস্তার ধারে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। স্কুটার সাইড করে পাশের একটা চায়ের দোকান থেকে একটা চা নিয়ে বসলাম। মাথায় একরাশ প্রশ্ন নেমে এলো। কী করবি? ফিরে যাবি? বাড়ি চলে যাবি? এগোনো কি ঠিক হবে? কিন্তু ওই যে ভেতরের ছোট ছেলেটা, সে অল্প কথায় বলল, বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলিস,
পাহাড়ে ওঠা শুরু করার আগে এই লেসনটা না দরকার ছিল। কোনো প্রয়োজন নেই ম্যাপে বলা সময়ের মধ্যেই ঢুকতে হবে। ধীরে সুস্থে ঠিক পারবি। বেশ কিছুটা এগোতেই রাস্তাটা পুরো ডান দিকে টার্ন দিল। সেবক ঢুকলাম। বাঁ পাশে তিস্তা। ভীষণ এক্সাইটেড বাট অনেক কন্ট্রোলড। NH-17 ছেড়ে করোনেশন ব্রিজ ক্রস করে NH-10-এ পড়লাম। রাস্তাটা অনেক নিচু হয়ে প্রায় তিস্তার প্যারালালে যাচ্ছে। দাঁড়ালাম কিছুক্ষণের জন্য। আসলে গঙ্গার ঘাট খুব ভালো, কিন্তু তিস্তা একটু স্পেশাল। অনেকটা চালানোর পরে একটা রাস্তা বাঁদিক থেকে নেওয়া উচিত ছিল। আমি ভুল করে ডান দিক নেওয়ায় দেখলাম ম্যাপের সময় প্রায় 22 মিনিট বেড়ে গেল। ব্যাক করার তো প্রশ্নই নেই, জাস্ট এগিয়ে গেলাম। কিছুটা যেতে তিস্তা বাজার আর কয়েল স্প্রিং টার্নটাতে এসে বুঝতে পারলাম যে আমি বাঁদিকে মঙ্কুর বদলে ডান দিকে পেশক রোডের দিকে চলে এসেছি। এই রাস্তা দিয়েই সবাই তাগদা দাওয়াই পানি যায়। লাভার্স ভিউ পয়েন্টে এসে তো আরও চেনা লাগলো, কারণ আগের বছরই তিনচুলে এসেছিলাম। পেশক ক্রস করে বেশ ঠান্ডা লাগতে শুরু করলো, আর তার সাথে ঘন কুয়াশা। আমার স্পিড তখন 18 থেকে 20 কিলোমিটার। কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামলে চলা গাড়িগুলোর টেল লাইটই তখন ভরসা। আরও কিছুটা যেতে ঠান্ডাটা এক্সেসিভ হয়ে গেল। আনপ্ল্যান্ড দার্জিলিং বলে কথা, গরম জামা কাপড় থরি না আছে। একটা জায়গায় দাঁড়িয়ে একটা গাড়ির পেছনে লুকিয়ে ফুল স্লিভ টি শার্টের ভেতর দুটো রাউন্ড নেক চাপালাম। ওই পাতলা লেয়ারিংয়ে 13 ডিগ্রিতে স্কুটার চালিয়ে খুব একটা ঠান্ডা আটকালো না। তবুও যেতে তো হবেই। লামাহাটটা ক্রস করে গাড়ির ভিড় কিছুটা বেশি হতেই বুঝলাম খুব বেশি দূরে নেই। জোর বাংলোকে ডান দিকে ফেলে কিছুটা যেতেই হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম আমার ভীষণ প্রিয় ঘুম স্টেশন। বলতে একটুও দ্বিধা নেই যে চোখ দুটো ইনস্ট্যান্ট ভিজে গেল। আর তার সাথে অ্যাডেড এক্সাইটমেন্ট, পাশ দিয়ে এক রাশ ধোঁয়া উড়িয়ে টয় ট্রেনটা পাস করছে। ওই মোমেন্টটাতে একটাই কথা মনে হলো, আই মাইট হ্যাভ টেকেন আ লট অফ রং ডিসিশনস ইন মাই লাইফ, বাট দিস ওয়ান ইজ ড্যাম রাইট। বাতাসে এলু ক্রস করে বিভিন্ন মোড় ঘুরে ফাইনালি এলগিল হোটেলের রাস্তায় আমার হোটেল পেলাম। পৌঁছলাম অ্যারাউন্ড দুপুর 1টা। চেক ইন করে আগে ছুটলাম চকবাজারে জ্যাকেট কিনতে। সেসব করে ম্যালের ওপর গিয়ে স্টেজটাতে উঠে বসলাম। পড়ে যাওয়ার জন্য কাঁধে ব্যথা, হাতে জ্বালা করছে, ভালো ঠান্ডা লেগে গেছে। কিন্তু তবুও ওখানে বসে ওই আমি করতে পেরেছির ফিলিংটা লিখে বা বলে বোঝানো যাবে না। কলকাতাতে থাকাকালীন বিভিন্ন রিজনে যে কনফিডেন্সটা ভেঙে গেছিল, মেবি ওখানে বসে অজান্তেই সেটা রিবিল্ড হওয়া শুরু হলো। প্রায় 2 ঘন্টা চুপচাপ বসেছিলাম, বেশ কয়েক কাপ চা আর মাথার মধ্যে চলা হাজারো ক্যালকুলেশনসকে নিয়ে। দার্জিলিং দিস টাইম ইজ ডিফারেন্ট ফর মি। ও, তার সাথে আরেকটা পাওনাও হয়ে গেল। আমার খুব ইচ্ছে ছিল বৃষ্টির সময় দার্জিলিংকে দেখার। হালকা বৃষ্টি আর ম্যালে আমার বসে থাকা সেই ইচ্ছেটাতেও টিক দিয়ে দিল। প্রায় 3:30 নাগাদ উঠে বেলভিউ হোটেলের পাশে রাস্তা বলে রাস্তাটার দিকে এগোলাম। টিবেটিয়ান ক্যাফেটা বন্ধ, তাই তার আগের ইউ ক্যাফেতে প্লেন চিকেন চাও নিয়ে বসলাম। টেবিলটার কাঁচের নিচে অনেক মানুষের নোটস রাখা। খুব ইচ্ছে হতে একটা ন্যাপকিনে ছোট করে আমার জার্নিটাকে উইথ ডেট দিয়ে লিখে রেখে দিলাম। পরের বার অবশ্যই খুঁজবো এটা। খাওয়ার শেষ করে ম্যালে আরও বেশ কিছুক্ষণ বসে হোটেল থেকে ডায়েরিটা নিয়ে হাঁটতে হাঁটতে সোজা গ্লেনারিস। ব্যালকনির ধারে একটা টেবিলে বসে আমার জার্নিটাকে ইন ডিটেলে লিখতে বসলাম। সোলো ট্রিপে এসে যে কত কিছু প্রথমবার করলাম তার হিসেব নেই। রাইড করা, কাইন্ড অফ রিক্লেমিং মাইসেলফ অ্যাগেন, এই জার্নিটাকে পেন ডাউন করা অ্যান্ড আ লট মোর। সাথে রোস্টেড চিলি পর্কের অ্যাডেড ভালোবাসাটা ওয়াজ টু গুড। একটা ছবি তুলে দেওয়ার রিকোয়েস্টে পাশে বসে একজনের সাথে আলাপ এবং বেশ জমিয়ে আড্ডা হলো। ও সোলো ট্রিপ করতে এসছে। প্রায় 3 ঘন্টা ধরে লেখা গল্প আর খাওয়ার মাঝে মোটামুটি ফাঁকা গ্লেনারিস, মাঝে মধ্যে ঢুকে পড়া ঘন কুয়াশা আর ঠান্ডার ফিলটা এক কথায় অসাধারণ। ওই ছেলেটি একটু আগে বেরোলো। আমি প্রায় 9:15টায় বেরিয়ে ম্যাল দিয়ে ফেরার সময় আবার ওর সাথে দেখা হলো, এবং ওর সাথে আলাপ হওয়া আরও 2জন সোলো ট্রাভেলারের সাথে পরিচয় হলো। ওই যে অচেনা মানুষেরও ভীষণ পরিচিত হয়ে যাওয়া। ম্যাল তখন প্রায় ফাঁকা। 11টা নাগাদ আড্ডা টাড্ডা মেরে হোটেলে ফিরে স্ট্রেট বিছানায়। অনেক রিল্যাক্স লাগছে। দ্য পার্সন হু স্টার্টেড অন 19th March অ্যান্ড দ্য পার্সন টুডে অ্যাট দার্জিলিং ইজ মাইলস অ্যাপার্ট। ঘুমটা জাস্ট এমনিই চলে এলো। পরের দিন 8টা নাগাদ ম্যালে গিয়ে সেম বেশ কয়েক কাপ চা এবং আরও কিছু মানুষের সাথে আড্ডা হলো। পুরনো অভ্যেস মতো দার্জিলিং থেকে নামার দিন সকালের খাওয়াটা কুঙ্গাতেই সারলাম। পক চাউমিন টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রায় 12টা নাগাদ চেক আউট করে নামার রাস্তা ধরলাম। হিলকার্ট ধরে সোনাদা কার্শিয়ং হয়ে রোহিণী দিয়ে নামব।
হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এবার, কিন্তু সত্যি কথা, এতটুকু আক্ষেপ নেই। নামার সময় মার্গারেটস ডেকে দাঁড়ালাম। আমার খুব ইচ্ছে ছিল এখানে আসার। বেশ সুন্দর জায়গাটা, আর তার সাথে ফার্স্ট ক্লাস চা। মার্গারেটস ডেকে আসা অবধি মডারেট বৃষ্টি হচ্ছিল। বেরোনোর পর বেশ জোরে শুরু হলো। রোহিণী পৌঁছানোর আগে দুবার লং স্টপও দিতে হলো। আর এই লং স্টপের সুযোগে ওই বৃষ্টিতে গরম গরম চা আর ডাম্পলিংগুলো এক কথায় অসাধারণ। এইসব সেরে রোহিণী ক্রস করে মিরিক রোড ধরে নামলাম। ওই যে শেডটা, যেখান থেকে ডান দিক ঘুরলেই পাহাড় দেখা যায়, সেখান দিয়েই ফিরলাম। প্রায় 4:30 নাগাদ পৌঁছলাম শিলিগুড়ি। স্কুটার সাবমিট করার সময় দেখলাম 348 কিলোমিটার চালিয়েছি আমার গোটা জার্নিতে। আবার সেই অ্যাচিভ করার হাসিটা অটোমেটিক্যালি চলে এলো। সব মিটিয়ে ওখান থেকে বেরিয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছলাম। 6টার বাসের টিকিট কেটেছি। কাল ব্যাক টু কলকাতা। এই সোলো ট্রিপটা আমার কাছে একটা বিশাল পাওনা। ওই ম্যালে চুপচাপ বসে থাকা এবং বিভিন্ন সাইলেন্ট মোমেন্টগুলো নিজের যে প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল জায়গাগুলো যেটা বহু বছর চেক করিনি, সেগুলো ভাবতে বাধ্য করলো। অ্যান্ড ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। আমি যে এত টকেটিভ অ্যান্ড রেস্টলেস, সেই আমি এতটা চুপচাপও থাকতে পারি সেটাও বুঝতে পারলাম। ইভেন ওই পড়ে যাওয়াটা, কলকাতা হলের তো নিজের 10 জনকে পেয়ে যেতাম কেয়ার করার জন্য। ওখানে তো কেউ ছিল না। নিজেই উঠলাম, সেলফ হিল করলাম, অ্যান্ড ডিসাইডেড টু গো অ্যাহেড। আসলে এই গো উইথ দ্য ফ্লো আর আনওয়ান্টেড নয়েজের বাজারে না, কখনো কখনো সব কিছু থেকে নিজেকে কমপ্লিটলি কাট অফ করে দেওয়াটা খুব নেসেসারি হয়ে পড়ে। অনেক কিছু বুঝতে পারা যায়। অল অফ দিস অ্যান্ড আ লট মোর জাস্ট কস্ট মি অ্যান আনপ্ল্যান্ড সোলো রোড ট্রিপ টু আন্ডারস্ট্যান্ড। আই রিয়েলি হোপ টু ডু দিস এগেন। পরের বারের জন্য তোলা রইল। এতক্ষণ অবধি যারা শুনলেন, আই রিয়েলি হোপ দ্যাট ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। ভালো থাকবেন।